আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকে আমরা খতিয়ানের একটা বোর্ড প্রশ্ন সমাধান করব। খতিয়ান নিয়ে দেখছি যে তোমরা প্রায় সবাই সমস্যায় পড়ছো, এই জন্য আমরা এই খতিয়ানের প্রশ্নটি খুব ধীরে ধীরে সমাধান করব। তবে তোমরা এই প্রশ্নটি বুঝতে চাইলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। যদি টেনে টেনে দেখো তাহলে বুঝতে পারবে না। চলো তাহলে আমরা খতিয়ানের কত বোর্ড প্রশ্ন সমাধান করব সেটা দেখে নেই। আমরা মূলত সিলেট বোর্ড 2017 সালের প্রশ্ন সমাধান করব খতিয়ানের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার আগে আমাদের চলো প্রশ্নটা আমরা দেখে নিই। প্রশ্নে আমাদের বলা আছে যে জনাব সুমন্ত আসলামের হিসাব বই থেকে নিম্নোক্ত ঘটনাগুলো নেওয়া হয়েছে 2019 সালের জানুয়ারির 1 তারিখে। আমরা দেখতেছি যে প্রশ্নে অনেকগুলো লেনদেন দেওয়া আছে। প্রথম কটা আমাদের বলছে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করো। আমরা এটা মূলত সমাধান করি নাই, খুব সহজ একটা প্রশ্ন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জানুয়ারির 31 তারিখ এবং জানুয়ারির 20 তারিখ আমাদের লেনদেন নয়। যেমন জানুয়ারির 20 তারিখে 10,000 টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ দিলেন। তো কর্মচারী নিয়োগ দেওয়া, এখানে কোনো টাকার অর্থের পরিবর্তন ঘটে না। যদি অর্থের পরিবর্তন না ঘটে তাহলে সেটা আমরা বলি লেনদেন নয়। আর এভাবে 20,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান জানুয়ারির 31 তারিখে আমরা দেখছি যে অর্থাৎ পণ্যের অর্ডার দিয়েছে। এর মাধ্যমে আমাদের হিসাব সমীকরণের যে বিভিন্ন উপাদানগুলো আছে সেগুলোর কোনো অবস্থারই পরিবর্তন ঘটে না। তো এই জন্য আমরা এটা বলতেছি লেনদেন নয়। তো আমরা ক নম্বর করব না, আমরা সরাসরি খ নম্বরে চলে যাব। আমাদের খ নম্বরে বলছে 1, 5, 10 এবং 30 তারিখের লেনদেনগুলোর জাবেদা লিখো। অর্থাৎ তোমাকে নির্দিষ্ট করে দিয়েছে কোন তারিখের তুমি জাবেদাগুলো করবা, সবগুলো তোমার করার দরকার নেই। তাহলে প্রথমেই আমরা 1 তারিখে যাই। আমরা প্রথমেই লিখলাম জনাব সুমন্ত আসলাম সাধারণ জাবেদা। এরপর জাবেদার ছক তো তোমরা জানোই, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যখন আমরা জাবেদা করব তখন এই ছকে আমরা করব খতিয়ান, ঠিক বিপরীত। আর যদি খতিয়ান করি তখন এই ছকে আমরা লিখব জাবেদা পৃষ্ঠা। তো যাই হোক, আমাদের 2019 সালের জানুয়ারির 1 তারিখের লেনদেনটা আমাদের করতে বলছে। তো আমাদের 1 তারিখের লেনদেনে কি বলা আছে সেটা আমরা দেখি। বলা আছে যে জনাব সুমন্ত আসলাম নগদ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং ব্যাংক থেকে 60,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। তাহলে এখানে দেখো একটু যে নগদান হিসাব তোমরা বলতেছো যে 1,10,000 কীভাবে আসলো, যদিও লেখা আছে নগদ 50,000 টাকা, তাই না? আমরা ওই যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে কত, 60,000। তাহলে ব্যাংক থেকে ঋণ যদি 60,000 নেয় তাহলে আগে থেকে সে দিয়েছে হলো নগদ 50,000 টাকা। তাহলে ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংকের 60,000 টাকা কি বেড়ে যাবে না? তাহলে এই যে নগদ 60,000 টাকা বেড়ে গেল, ব্যাংক থেকে ঋণ নিল, ব্যবসা প্রতিষ্ঠানে নগদ 60,000 টাকা আসলো। তাহলে 50,000 আর 60,000 মিলে কত হয়? 1,10,000 টাকা। এইটাই আমাদের হয়েছে নগদান হিসাব ডেবিট, 1,10,000 টাকা। তো এরপর আসো, আমরা বললাম যে আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে আসবাবপত্র সম্পদ বেড়ে গেছে, আসবাবপত্র প্রতিষ্ঠানে আসেছে, সম্পদ আসলে আমরা বলি ডেবিট। এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট আমরা লিখেছি 30,000 টাকা। এরপর দেখো আমরা এখানে মূলধন হিসাব ক্রেডিট লিখেছি 80,000 টাকা। কিভাবে দেখো, আমরা বলেছি যে মালিক যতটুকু দিবে ব্যবসা প্রতিষ্ঠানে ঠিক ততটুকুই মূলধন। তো মালিক প্রথমে সুমন্ত আসলাম কত দিয়েছে? নগদ 50,000 টাকা, আর আসবাবপত্র দিয়েছে 30,000 টাকা। তাহলে মালিক কতটুকু দিল? 80,000 টাকা। তাহলে মালিক বলবে যে আমার এতটুকুরই অধিকার আছে। তাহলে মূলধন হিসাব, যেহেতু আমরা বলি যে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান আলাদা, ব্যবসা প্রতিষ্ঠান বলতেছে যে তুমি আমাকে 80,000 টাকা তোমার ভাগ থেকে দিয়েছো, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট 80,000 টাকা। আর বাকি যে 60,000 টাকা আমাকে দিয়েছো, এই 60,000 টাকা তুমি না, এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আসা হয়েছে। তাহলে এটা আমার কি ব্যাংকের কাছে আমি দায়ী হইলাম। তাহলে দায় বাড়লে আমরা কি বলি? ক্রেডিট বলি। তাহলে আমরা ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট কত দিয়েছি? 60,000 টাকা। এরপর দেখো, আমরা জানুয়ারির 5 তারিখে 40,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করা হয়। তো তোমরা জানো যে আমরা যখন পণ্য ক্রয় হয়, সেটা বাকি হোক বা নগদে হোক, যেভাবেই ক্রয়টা হোক না কেন, আমরা বলি যে ক্রয় হিসাব অলওয়েজ কি হয়? ডেবিট হয়। কারণ ক্রয় হচ্ছে হলো ব্যয়, আর আমরা প্রথম পড়ছিলাম যে ব্যয় অলওয়েজ কি হয়? ডেবিট হয়। উৎসবের উত্তোলন সম্পদ ব্যয় অলওয়েজ ডেবিট হয়। এই জন্য আমরা লিখছি ক্রয় হিসাব ডেবিট 40,000 টাকা। আর যখনই একটা পণ্য বাকিতে ক্রয় করবে, তার মানে তাকে ভবিষ্যতে অর্থ পরিশোধ করবে, এক ধরনের দায় ক্রিয়েট হয়।
আর দায় আমরা জানি যে অলওয়েজ ক্রেডিট, এই জন্য আমরা প্রদেয় হিসাব ক্রেডিট। অথবা তোমরা সবসময় মনে রাখবে বাকিতে ক্রয় হলেই অলওয়েজ সেখানে প্রদেয় হিসাব আসবে। তো আমরা প্রদেয় হিসাব ক্রেডিট লিখলাম 40,000 টাকা। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি ব্র্যাকেটে আমাদের ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যাটা লিখি নাই, তোমরা অবশ্যই পরীক্ষাতে ব্যাখ্যা লিখে দিবে। জাস্ট প্রশ্নে যা আছে তাই লিখে দিবে, টাকার অ্যামাউন্টটা বাদে। যেমন জানুয়ারির 5 তারিখে এখানে 40,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করা হয়, তোমরা এই জায়গায় ব্যাখ্যা লিখে দিবে বাকিতে পণ্য ক্রয়, নাহলে এর জন্য কিন্তু 1 মাস আবার কাটবে। তো আমরা এবার আসো জানুয়ারির 10 তারিখে যে পণ্য বিক্রয় 80,000 টাকা, কিন্তু এখানে একটা জিনিস ব্র্যাকেটে দিয়ে দিয়েছে যে 60% নগদে এবং 40% চেকে। অর্থাৎ তুমি প্রথমেই আগে বিক্রয় হিসাব ক্রেডিট লিখবে, কারণ তুমি জানো যে বিক্রয় মানেই তোমার ব্যবসা প্রতিষ্ঠানের আয়, আর বিক্রয় কি হয় অলওয়েজ ক্রেডিট হয়। আমরা বলি যে আদম আয় দায় মূলধন বাড়লে কি হয় অলওয়েজ ক্রেডিট হয়, এই জন্য বিক্রয় হিসাবে আমরা ক্রেডিট লিখছি 80,000 টাকা। এখন এই 80,000 টাকার পণ্য আমি যার কাছে বিক্রি করছি সে আমাকে নগদে কিছু টাকা পরিশোধ করছে এবং কিছু টাকা চেকে পরিশোধ করছে। তো নগদে কত পরিশোধ করছে সরাসরি আমাদের ওইভাবে বলে দেওয়া নেই, পার্সেন্টেজ দেওয়া আছে। তো আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে কত, 60%। মানে এই 80,000-এর আমরা যদি দেখি যে 80,000-এর 60% ও নগদে পরিশোধ করছে, তাহলে আমাদের কত 6 48,000। তোমরা যদি ক্যালকুলেটারে করো তাহলে 48,000-ই আসবে। আচ্ছা, এরপর আমরা যেটা বলতে চাচ্ছি যে তাহলে 48,000 কি ও নগদ টাকা দিছে, তাহলে তোমার নগদান হিসাব বাড়লো, নগদান হিসাব ডেবিট 48,000 টাকা। আর বাকি টাকাটা সে বললো যে 40%, যেটা যে আমার কাছে আর টাকা নাই ভাই, আমি তোমাকে চেক দিলাম, তুমি এটা ব্যাংক থেকে তুলে নিও। তাহলে চেক দিলে আমার ব্যাংকের টাকা বেড়ে যাবে, আর সহজ কথা চেক থাকলেই তোমরা সেটাকে ব্যাংক হিসাব লিখবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট কত 32,000, কারণ দেখো 80,000-এর তুমি যদি 40% করো আলটিমেটলি কত হবে, আলটিমেটলি 32,000 আসবে। অথবা তুমি 80,000 থেকে 48,000 নগদ টাকাটা বাদ দিলে বাকি টাকাটাই তো ব্যাংকের মাধ্যমে চেকের মাধ্যমে পরিশোধ হয়েছে, তাহলে বাকি আমার কত আসে 32,000 আসে। তাহলে এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমরা এরপর দেখো আমরা এই অবচয়টা নিয়ে আমাদের সমস্যা অনেকেরই। 30 তারিখে বলছে আসবাবপত্রের উপর বার্ষিক 10% অবচয় ধার্য করা হয়। তাহলে আমার আসবাবপত্রে প্রশ্নে দেওয়া আছে কত 30,000 না? এই 30,000 টাকার উপর তুমি যখন আসবাবপত্র কিনে নিয়ে আসবা বা যে কোনো ফিক্সড অ্যাসেট স্থায়ী সম্পদ কিনবে, তার জন্য প্রতি বছর অবচয় ধার্য করতে হয়। কারণ আমি যদি একটা আসবাবপত্র 30,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসি, আজ থেকে 1 বছর পর যখন আসবাবপত্র বিক্রয় করতে যাব তখন কি 30,000 টাকায় বিক্রয় করতে পারবো না। তখন দেখা যাচ্ছে আমার 4-5 হাজার টাকা কম দামে বিক্রয় করতে হবে। এই যে যত টাকা আমি কম দামে বিক্রয় করছি, তার মানে আমার কি এই যে আসবাবপত্র ব্যবহার করার ফলে আমার দামটা কি কমে গেল না? তাহলে যতটুকু ব্যবহার করলাম এর ফলে আমাদের এটা অবচয় হয়েছে বা ক্ষতি হয়েছে। যে কোনো ফিক্সড অ্যাসেটের উপর অবচয় আমাদের ধার্য করতেই হবে, এবং প্রশ্নে আমাদের জাবাদাগুলো যখন আসবে তখন সাধারণত তোমার অবচয়ের পার্সেন্টেজ বলে দিবে, কখনো পরিমাণ বলে দিবে না। তো পার্সেন্টেজ বলে দিলে তোমার ওই সম্পদের মোট মূল্য যত, যেমন দেখো এখানে সম্পদের মোট মূল্য কত 30,000 টাকা, তাহলে আমরা এই 30,000-এর যদি 10% অবচয় ধরি, যত পার্সেন্ট বলবে টোটাল সম্পদের মোট মূল্য যত তার উপর পার্সেন্টেজ দিতে হবে। তাহলে 30,000-এর 10% কত 3,000, তোমরা ক্যালকুলেটার কিন্তু তাই আসবে 3,000। অর্থাৎ এই 3,000 টাকা তোমার 1 বছর ব্যবহার করার ফলে ওই সম্পত্তির মূল্যটা হ্রাস পেয়ে গেছে। তো যতটুকু মূল্য হ্রাস পাবে সেটাকে আমরা বলি অবচয় খরচ, মানে তোমার এটা এক ধরনের ব্যয় বা ক্ষতি। তাহলে আমরা বলছি যে ব্যয় বা ক্ষতি কী হয় অলওয়েজ ডেবিট হয়। তাহলে আমরা লিখছি যে অবচয় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। যখনই অবচয়ের আরেকটা সহজ কথা বলে দেই যদি কারো বুঝতে সমস্যা হয়, অবচয় কথাটা আসলেই সব জায়গায় এই দুনিয়ার জাবেদাটা একই হবে, অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এটা যদি তুমি মুখস্থ করে নাও তাহলে সব জায়গায় একই রকম হবে, জাস্ট খালি তোমাকে টোটাল যত সম্পদ যে সম্পদের বলবে, ধরে নাও এখানে আসবাবপত্র বলছে, অন্য জায়গায় যদি বলতো মেশিন বা যন্ত্রপাতি, তার উপর তত পার্সেন্টেজ নিয়ে এসে তুমি এটা বসায় দিয়ে এখানে দিলেই হয়ে যাবে। এরপর আসো আমাদের গ নাম্বার বলছে নগদান হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো। অর্থাৎ আমরা খতিয়ানটা করতে যাব। আমরা এই খতিয়ান করতে গেলে আমাদের অনেকেরই একটু প্রবলেম হয়, তো আমরা এটা একটু ভালো করে বুঝি। আমরা প্রথমেই যে ছকটা করব, তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা এবং ব্যালেন্স ডেবিট ক্রেডিট। তো আমরা প্রথমেই দেখো যে আমরা কার খতিয়ান করতে বলছে নগদান হিসাবে, তাহলে উপরে নগদান হিসাব লিখলাম। লেখার পর তোমার সবসময় যেটা কাজ হবে, পরীক্ষাতে যদি না ভুল করতে চাও,
সবার আগে এগুলো তো ছকটা করে নেওয়ার পর উপরে তুমি ছকের নাম তো লিখে দিবা। লিখে দেওয়ার পর তো ধরে নাও এগুলো তারিখ এগুলো সব জায়গায় কি ফাঁকা থাকবে না। তোমার মেইন কাজ হচ্ছে প্রথমে টাকার অ্যামাউন্টটা বসানো। তাহলে এখন নগদান হিসাবের যখন আমি টাকার অ্যামাউন্ট বসাবো, তাহলে নগদান হিসাবের টাকার অ্যামাউন্ট বসাতে গেলে আমাকে অবশ্যই জাবেদাতে দেখতে হবে যে কোন জায়গায় নগদান হিসাব আছে। তো আসো আমরা দেখি নগদান হিসাব কোন জায়গায় আছে। নগদান হিসাব আমরা এখানে দেখছি যে 1,10,000 টাকা ডেবিট, কিন্তু এই 1,10,000 টাকা আমরা এটা কি নগদান হিসাবের টাকার অ্যামাউন্টটা আগে দেখতে হবে যে কোন দিকে আছে, কোন দিকে আছে, ডেবিট দিকে আছে না। তাহলে টাকার অ্যামাউন্ট বসানোর সময় আমি অবশ্যই এই ডেবিট দিকে বসাবো না ক্রেডিট দিকে বসাবো, ডেবিট দিকে বসাবো। মানে যার খতিয়ান করব তার টাকার অ্যামাউন্টটা জাবেদাতে যেদিকে আছে সেই দিকেই টাকার অ্যামাউন্টটা বসাবো। তাহলে নগদান হিসাবের খতিয়ান করছি, নগদান হিসাবের টাকার অ্যামাউন্টটা ডেবিট দিকে আছে, তাহলে দেখো প্রথমে ডেবিট দিকেই বসাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের এই যে 1,10,000 টাকা আমি সরাসরি না লিখে কেন দেখো এই যে ভেঙে 50,000 আর 60,000 ভেঙে 1,10,000 লিখলাম। দেখো আমি যদি সরাসরি কেউ তোমরা বলতে পারো যে আমি স্যার এখানে যদি 1,10,000 লিখি আমার তো আলটিমেট অ্যামাউন্ট 1,10,000ই হচ্ছে, আমার কি ভুল হবে? ভুল হবে কারণ হচ্ছে তুমি ধরে নাও সাপোজ এখানে 1,10,000 লিখলা, লেখার পর তোমার তো এখানে বিবরণের ঘরে একটা কোনো না কোনো কিছু লিখতে হবে, তাই না? তো বিবরণের ঘরে আমরা সবসময় কি বলি, আমরা বিপরীতটা লিখি। তাহলে নগদান হিসাবের আমার বিপরীত আছে ধরে নাও মূলধন, তাহলে তুমি তখন এখানে কি লিখতা যে মূলধন হিসাব লিখতা, লিখে এখানে কি লিখছো তুমি 1,10,000, কিন্তু তুমি 1,10,000 অ্যামাউন্ট লিখতা প্রথমে ধরে নাও যে আমি লিখলে কি সমস্যা, আর এখানে তুমি বিবরণের ঘরে কি লিখতা মূলধন হিসাব। আমার মূলধন কি আসলে 1,10,000 আছে? এই যে আমি মূলধন হিসাব যদি 1,10,000 লিখি, এই 1,10,000 টাকা আমার পাইছে কিভাবে? একটা হচ্ছে হলো মালিক দিছে 50,000 টাকা, আর ব্যাংক ঋণের মাধ্যমে আমি দিয়েছি হলো 60,000 টাকা। এটা হলো কি ব্যাংক ঋণ। আচ্ছা, এখানে আমরা দেখতেছি ব্যাংক ঋণ 60,000 টাকা আর মালিক দিছিল নিজে 50,000। এইভাবে আমাদের কত হয়েছিল 1,10,000 টাকা। তো মালিক যতটুকু দিবে আমরা ঠিক ততটুকুকে কি বলি মূলধন বলি। তাহলে মালিক 50,000 দিছে, এখানে মালিক বলবে কত 50,000। এখন তুমি যদি এই টোটালটাই মূলধন হিসাবে 1,10,000 দেখাও তাহলে তো ভুল হয়ে যাবে, তখন বলবে যে এই তুমি যে মূলধন হিসাবে 1,10,000 টাকা দেখাইছো এটা তো ভুল, কারণ মূলধন তো মালিক দিয়েছে 50,000 টাকা, কারণ এখানে তো ব্যাংক ঋণের 60,000 টাকা আছে। এই জন্য আমরা যদি এখানে 1,10,000 লিখে এই জায়গায় মূলধন হিসাব লিখি তাহলে এটার সঙ্গে কন্ট্রাডিক্ট হবে, কারণ মূলধন হিসাব তো টোটাল 1,10,000 না, মালিক কতটুকু দিছে প্রথমে 50,000 টাকা। তাহলে ওই 50,000 টাকা এই জন্য আমরা দেখো এবার হিসাবটা আমাদের একদম ক্লিয়ার যে নগদান হিসাব 50,000 টাকা আসলো, মূলধন হিসাব 50,000 টাকা। এখন 1,10,000কে আমরা ভেঙে করছি কি বাকি 60,000 টাকা আমার এটাও নগদ টাকার মাধ্যমেই আসছে, তাই না? তাহলে আমরা এই নগদান হিসাব ডেবিট 60,000 টাকা লিখলাম। এই 1,10,000 এখানে কি 50,000 আছে প্লাস 60,000 আছে, তাহলে 50,000 টাকার এবং ডেবিট দিকে আছে, তাহলে 50,000 লিখলাম আর 60,000 টাকাও লিখলাম। এখন এই 60,000 টাকা তোমার কিসের জন্য আসছিল? ব্যাংক ঋণের জন্য না? দেখো এই যে ব্যাংক ঋণ, তাহলে বিপরীতে আমরা ব্যাংক ঋণ হিসাব 60,000 লিখলাম। আর এখানে আমরা টাকার অ্যামাউন্টটা আগে ডেবিট দিকে ব্যালেন্সে তো বসাবোই, হ্যাঁ, বসানোর পরে সঙ্গে সঙ্গে তুমি এই ঘরে বসাই নিবা, নাহলে ক্যালকুলেশনে ঝামেলা হতে পারে। আগেই তোমার কাজ হচ্ছে 50,000 দিয়ে এখানে ডেবিট দিকে আছে, তাহলে ব্যালেন্সে আমার কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। তারপর তুমি এই নগদান হিসাবের বিপরীত যেটা সেটা লিখবা। তারপর তুমি যেহেতু বিপরীত দেখতেছো মূলধন হিসাব, তাহলে মূলধন হিসাব লিখলা। এই মূলধন হিসাব 80,000-এর মধ্যে মালিক দিছে 50,000 আর এখনও কি আছে 30,000, সেটা আমরা পরে যাচ্ছি। তাহলে আমরা এখানে 50,000 লিখে দিলাম। তারপর আমাদের 60,000 টাকা নগদান হিসাবের সেটা নিয়ে আসলাম এবং বিপরীতে আমরা ব্যাংক ঋণ হিসাব লিখলাম। এখন 60,000 টাকা লেখার পরে আমার আগে থেকে ব্যালেন্সে কত ছিল? 50,000। তাহলে এই 50,000 আর এই 60,000 যুক্ত হয়ে কত হবে? যেহেতু ডেবিট এবং ডেবিট, তাহলে ডেবিট ডেবিট কী হয়? যোগ হয়। তাহলে 50,000 আর 60,000 হবে 1,10,000। অর্থাৎ তোমাকে ব্যালেন্সের ঘরে কি আছে এবং পরের তারিখে গিয়ে কোন দিকে আছে সেই অনুসারে যোগ বিয়োগ হবে। পরের তারিখ আমার কত? জানুয়ারির 1 তারিখ। এই জানুয়ারির 1 তারিখে আমার এই অ্যামাউন্টে প্রথমে ডেবিট দিকে আছে না ক্রেডিট দিকে আছে? যেহেতু ডেবিট দিকে আছে তাহলে আমাদের এই ডেবিট এবং ডেবিট যোগ হলো। আর যদি ক্রেডিট দিকে থাকতো তাহলে ডেবিট এবং ক্রেডিট কী হতো? মাইনাস করে তারপর আমরা এখানে মানটা বসাবো। এই ক্রেডিট আবার পরে ভুল করে এই দিকে ক্রেডিটে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো
আমাদের নগদান হিসাব আর কোথায় আছে? আমরা দেখতেছি যে এই যে জানুয়ারির 10 তারিখে গিয়ে আমরা নগদান হিসাব কত পাচ্ছি? 48,000 টাকা। তাহলে এই নগদান হিসাব টাকার অ্যামাউন্টটা কোন দিকে আছে? ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডেবিট দিকে। তাহলে আমরা নগদান হিসাবের যখন করব এই 48,000 টাকাটা প্রথমেই এই ডেবিট দিকে বসাবো না ক্রেডিট দিকে বসাবো? আচ্ছা, ডেবিট দিকে বসালাম। এই 48,000 আগে আমার ব্যালেন্স কত ছিল? 1,10,000। আর এটা কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। তাহলে এই ডেবিট আর এই ডেবিট কি হবে? যোগ হবে। তাহলে 1,10,000-এর সাথে 48,000 যোগ হলে কত হয়? 1,58,000। এটাই আমরা ব্যালেন্সটা লিখছি। ব্যালেন্সে যোগ বিয়োগ করে লাস্টে যে ফিগারটা হবে সেটা আমরা লিখব। এরপর তোমরা একটা জিনিস বলতে পারো, আমরা এখানে তো এই নগদান হিসাবে টাকার অ্যামাউন্টটা বসলাম, তারপর এই ঘরে আমরা ঠিক বিপরীতটা লিখব না? তাহলে আমার এই নগদান হিসাবের বিপরীত কি ছিল? বিক্রয় হিসাব। আমি এখানে বিক্রয় হিসাব লিখে দিলাম, ঠিক আছে? আমরা এই বিক্রয় হিসাবের 80,000-এর মধ্যে কিন্তু 48,000 নিয়েছি শুধু, কারণ আমি নগদের খতিয়ান করছি। কারণ 80,000 যখন বিক্রয় করছিলাম তখন আমি নগদ টাকা পাইছিলাম 48,000, আর 32,000 টাকা চেকের মাধ্যমে পাইছিলাম। তো চেকের হিসাবটা ওখানে আসবে না, শুধু খালি নগদের হিসাব আসবে। এই জন্য আমরা 48,000 নিয়েছি। কিন্তু এখন বলতে পারো যে এই 15 তারিখের উত্তোলন হিসাব আমরা জাবেদাতে কোথাও দেখতে পাচ্ছি না, আপনি কেন নিলেন? আচ্ছা, এখানে দেখো যে আমরা যখন খতিয়ান করব, হ্যাঁ, কোনো হিসাবের, তখন কিন্তু তোমার যত লেনদেন দেওয়া থাকবে ওই লেনদেনে যেসব জায়গায় জায়গায় আছে সবগুলো নিতে হবে। জাবেদা তোমাকে নির্দিষ্ট করে দিয়েছে, বাকি তো করতে বলে নাই, কিন্তু বাকি তো 2-1টা লেনদেন আছেই। তাহলে তোমাকে খতিয়ানে নিতে গেলে যদি কোনো 2-3টা লেনদেন তোমাকে জাবেদাতে না করতে বলে এবং ওটাতে যদি আবার তোমার যে খতিয়ান করছো সেটা যদি পড়ে যায়, তাহলে তোমাকে তাও পরীক্ষাতে নিতে হবে। মানে খতিয়ানে কোনো তুমি নির্দিষ্ট করতে পারবে না যে এত এত তারিখের নিয়ে খতিয়ান, যদি উল্লেখ করে দেয়, কিন্তু আমরা কখনো দেখি নাই, ঠিক আছে? আর এই প্রশ্নে যদি তোমার জাবেদারটার তারিখ উল্লেখ না করতো তাহলে তো আমরা সব তারিখের জাবেদা করতাম, তখন এখান থেকে আমরা ইজিলি নিয়ে নিতাম। এখন তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, জানুয়ারির 15 তারিখে দেখো মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশোধ 10,000 টাকা। তাহলে মালিকের বড় মেয়ের আমরা এটা একটা বিমা কিস্তি দিলাম বা ইন্স্যুরেন্স কিস্তি দিলাম, তাহলে এটা নিশ্চয়ই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কি সম্পর্কিত? সম্পর্কিত না, এটা একটা ব্যক্তিগত। তাহলে যখনই মালিক তার ব্যক্তিগত যে কোনো কিছু জিনিস ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে নিবে সেটাই আমরা বলি কি? উত্তোলন। বা আমরা বলছিলাম যে মালিক নিলে উত্তোলন, দিলে মূলধন। তাহলে মালিক এখান থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিল, কত টাকা নিল? নিয়ে ইন্স্যুরেন্সের কিস্তি দিল 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকা নিল, এটার জন্য তোমরা যদি জার্নাল করো তাহলে তোমরা পাও কি? উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট 10,000 আর নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন আমরা খতিয়ান কার করছি? নগদান হিসাবে। নগদান হিসাবের টাকার অ্যামাউন্টটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে আমরা টাকার অ্যামাউন্ট কি এই ডেবিট দিকে বসাবো না ক্রেডিট দিকে? ক্রেডিট দিকে। দেখো টাকার অ্যামাউন্টটা ক্রেডিট দিকেই বসাইছি 10,000। এখন আমি এই টাকার অ্যামাউন্টটা 10,000 যখন বসাইছি, আগে আমি এই দিকে কাজ করে নিব। আমার ব্যালেন্সের ঘরে কি আছে? টাকার অ্যামাউন্ট ডেবিটের দিকে। আর এই টাকাটা পরের তারিখে গিয়ে এটা কি ডেবিট দিকে পড়লো না ক্রেডিট দিকে পড়লো? মধু, ক্রেডিট। তাহলে কি আমি যোগ করব? ব্যালেন্সের সঙ্গে কি যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব, যেহেতু দুইটা আলাদা জিনিস। তাহলে আমি মনে মনে 1,58,000 থেকে 10,000 বাদ দিব। বাদ দিলে আমার কত হয়? 1,48,000 টাকা। আরেকটা জিনিস বলি, নগদের এই যে 1,58,000 ডেবিট ব্যালেন্স, মানে নগদ সবসময় কিন্তু ডেবিট ব্যালেন্সই হবে, কখনো ক্রেডিট ব্যালেন্স হবে না। অ্যান্সার লাস্টে গিয়ে যদি তোমার ডেবিট ব্যালেন্স না হয়ে ক্রেডিট ব্যালেন্সে তোমার হয়ে যায়, তাহলে মনে করবা তোমার অ্যান্সার ভুল গেছে। কারণ হচ্ছে নগদ টাকা আমাদের সবসময় কিন্তু হাতে থাকে ব্যবসা প্রতিষ্ঠানে, নাহলে তো নগদ টাকা হাতে না থাকলে তো সে ব্যবসা করতে পারবে না। তাহলে নগদ টাকা হাতে থাকা মানে কি? আমরা বলি যে ডেবিট। তাহলে আমার হাতে আছে কত? 1,58,000 টাকা। আর নগদ টাকা ক্রেডিট মানে কি? নগদ টাকা চলে গেছে। তাহলে 1,58,000 থেকে 10,000 টাকা যদি চলে যায়, আমার হাতে আছে কত এখন? 1,48,000 টাকা। এখন আমাকে বলো যে এই নগদান হিসাব নিয়ে আজকে কারো কোনো কিছু প্রবলেম আছে নাকি এখন পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা এবার একটু এই আচ্ছা, এরপর আমরা যাব হলো বিক্রয় হিসাব প্রস্তুত করো। তো বিক্রয় হিসাব প্রস্তুত করতে গেলে বিক্রয় হিসাবে আমরা খতিয়ানের ঘর লিখলাম, সেম এভাবে আমরা লিখব। এখন আমরা বিক্রয় হিসাবের যেহেতু খতিয়ান করছি, আমাদের প্রথম কাজ মূলত হবে, তোমরা মনে করবা এগুলো কোনো কিছুই নাই, হ্যাঁ, পুরোটাই ফাঁকা। তোমাদের মেইন কাজ হচ্ছে প্রথমেই জাবেদার যেসব জায়গায় বিক্রয় হিসাব আছে ওই বিক্রয় হিসাবটা বের করা। তারপর আমরা প্রথমেই কি বসাবো? টাকার অ্যামাউন্ট বসাবো। তখন আমি দেখব যে বিক্রয় হিসাব
টাকার অ্যামাউন্টের কোন দিকে আছে। এখন দেখো এই যে আমরা জাবেদাতে বিক্রয় হিসাবে টাকার অ্যামাউন্টটা কি ক্রেডিট দিকে আছে ৮০,০০০ টাকা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে আমরা কেন এখানে ৮০,০০০ টাকা বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে আমি এই জায়গায় যদি ৮০,০০০ টাকা ক্রেডিট লিখতাম এই প্রথম ঘরে, তাহলে আমার কি সমস্যা হইতো, তাই না? আমি ধরে নাও এখানে ৪৮,০০০ না লিখে ৮০,০০০ লিখলাম। আচ্ছা ৮০,০০০ লিখলে তুমি তো এই জানুয়ারির ১০ তারিখে গিয়ে বিবরণের ঘরে কোনো কিছু লিখবে না, তাই তো? তো বিবরণের ঘরে তুমি যখন ওখানে ৮০,০০০ একটা অ্যামাউন্ট লিখছো, এই বিবরণের ঘরে তখন তুমি তো একটা অ্যামাউন্টই লিখতে হবে, তাই না? তখন তুমি একটা অ্যামাউন্ট ধরে নাও লিখলা নগদান হিসাব। তা তোমার বিক্রয় হিসাব ৮০,০০০ টাকা আসলো, তুমি এই দিকেও মানে ক্রেডিট দিকে ৮০,০০০ আসছে, কিন্তু তুমি লিখছো নগদান হিসাব। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে ৮০,০০০ টাকার মধ্যে নগদ টাকা কি আসলে ৮০,০০০ টাকার তুমি বিক্রয় করছিলা? তাহলে তখন তুমি জিনিসটা কি ওখানে ভুল করে প্রেজেন্ট করলে না? ৮০,০০০ বিক্রয় ঠিক আছে, কিন্তু তুমি এখানে লিখছো তো বিবরণ ঘরে তো তুমি একটাই লিখতে পারবে একটা অ্যামাউন্টের জন্য। তাহলে তুমি যখন নগদ লিখবা, আমি তো এটা দেখে আমার যে ম্যানেজার করছে তখন আমি বলবো যে ও ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা কি আমাদের, তাহলে নগদ ৮০,০০০ টাকা দাও। যে ম্যানেজারকে আমি বললাম যে তোমার তো আমি দেখে বুঝতে পারছি যে ৮০,০০০ টাকা বিক্রয় করছো, তাহলে ৮০,০০০ টাকা দাও। এখন ওই কি ৮০,০০০ টাকা দিতে পারবে? ওই তো নিচে হলো ৪৮,০০০ টাকা। তাই আমি বললাম যে ওই এখন আমাকে দিচ্ছে ৪৮,০০০ টাকা। তখন আমি বললাম তাহলে বাকি টাকা গেল কোথায়? তখন বললো ও স্যার সরি, আমরা বাকি টাকাটা কি চেকের মাধ্যমে নিয়েছি। তখন আমি বলছি যে তাহলে তো তুমি এখানে নগদান হিসাবে একবারে ভুল লিখছো, তুমি এক্স্যাক্টলি নগদ টাকা যেটা পাইছো সেটা তাহলে লেখো। তাহলে এটাই আমাদের ভুল হবে, এই জন্য আমরা এখানে কি লিখছি ৪৮,০০০ টাকা লিখছি। ঠিক আছে, আমরা দেখতেছি যে এই ৮০,০০০ টাকার বিক্রয়ের মাধ্যমে একটা হচ্ছে হলো নগদ আর একটা বিক্রি করছে কি চেকে। তো নগদের অ্যামাউন্ট আমরা দেখলাম হলো বের করে ৪৮,০০০, আর চেকের অ্যামাউন্ট আমরা দেখলাম বের করে ৩২,০০০। এই জন্য আমরা বিক্রয় হিসাব যখন ক্রেডিট লিখছি ভেঙে লিখছি, ৪৮,০০০ টাকা লিখে আমরা লিখলাম নগদান হিসাব ওখানে। তারপর এইটা কোন ব্যালেন্সের কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তাহলে ক্রেডিট দিকে থাকলে এই ব্যালেন্সের ঘরে যখন যাব, এটা মনে না প্রথম দিকে যে ঘরে থাকবে ক্রেডিট দিকে আছে, তাহলে আমি কিন্তু ক্রেডিট দিকেই নিব, নট ডেবিট দিকে। তাহলে এই ৪৮,০০০ টাকা আমার ক্রেডিট দিকে চলে গেল। এরপর আমি আবার দেখব যে এই ৮০,০০০ আমার তো টোটাল ৮০,০০০ হইতে হবে বিক্রয় হিসাবে, তাই না? তো আমি ৪৮,০০০ নিলাম, তাহলে বাকি আমার থাকলো কি ৩২,০০০। তাহলে এই যে এই ৩২ মানে আমি কার খতিয়ান করছি? বিক্রয় হিসাবের খতিয়ান করছি, কিন্তু এই ৮০,০০০কে ভেঙে ৪৮,০০০ লিখলাম। তাহলে বাকি ৩২,০০০ যখন লিখবো বিক্রয় হিসাবের, তখন কিন্তু ভুল করে তোমরা অবশ্যই ডেবিট দিকে করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ আমি বিক্রয় হিসাবের খতিয়ান করছি, টোটাল অ্যামাউন্টটা ৮০,০০০ টাকাটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তো এই জন্যই আমি এখানে ক্রেডিট দিকেই লিখলাম। আমি যদি ভুল করে এখানে ৩২,০০০ লিখে ফেলি, তাহলে তখন তোমার দেখা যাচ্ছে ৪৮,০০০ থেকে ৩২,০০০ বিয়োগ করলে তখন তোমার আলটিমেটলি থাকবে ধরে নাও ৩২ ৮ ১৮,০০০ টাকা। কিন্তু ক্রেডিট ব্যালেন্স আলটিমেটলি তো আমার বিক্রয় ১৮,০০০ টাকা হয় নাই, তখন ভুল হয়ে যাবে ১৬,০০০ টাকা মেবি, তাহলে তো আমার অঙ্ক ভুল হয়ে যাবে। এই জন্য আমি বিক্রয় হিসাব ৩২,০০০ টাকা এখানে ক্রেডিট লিখলাম। এই ৩২,০০০ টাকা আমরা কিসের মাধ্যমে বিক্রয় করছিলাম? চেকের মাধ্যমে বিক্রয় করছিলাম। তাহলে বিবরণীর ঘরে ঠিক বিপরীত লিখতে হয়, ব্যাংক হিসাব ৩২,০০০ টাকা ক্রেডিট। এই ৩২,০০০ টাকা এখন এটা কি কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। যখনই আমাদের তোমরা একটা জিনিস খেয়াল করবা, যে কোনো খতিয়ানের একেবারে প্রথম যে তারিখটা থাকবে সেটা যেদিকে থাকবে সেটা আমি চোখ বন্ধ করে ক্রেডিট আছে ক্রেডিট দিকে নিয়ে নিয়েছি, যদি ডেবিট থাকে ডেবিট দিকে নিয়ে নিব। প্রথম অ্যামাউন্টটা কোনো যোগ বিয়োগ হবে না, তারপরের তারিখ থেকেই আমাদের অ্যামাউন্টগুলো যোগ বিয়োগ হবে। কার সঙ্গে যোগ বিয়োগ হবে? ব্যালেন্সের সঙ্গে। এবং ব্যালেন্সের ঘরে যখন যোগ বিয়োগ করতে যাব তখন আমাকে খেয়াল করতে হবে যে ব্যালেন্সে ও কোন দিকে আছে, ডেবিট দিকে আছে না ক্রেডিট দিকে আছে, আর আমার যেই তারিখের এটা অ্যামাউন্টটা আমি নিয়ে আসছি সেটা আবার কোন দিকে আছে। ব্যালেন্স এবং এটার সঙ্গে আমার হয়ে মিলে গেলে আমরা কি করতেছি? যোগ করছি। ক্রেডিট হলে আমরা যোগ করছি, ডেবিট হলে যোগ করছি। আর যখনই ক্রেডিট ডেবিট হয়ে যাচ্ছে বা ডেবিট ক্রেডিট হয়ে যাচ্ছে তখনই মাইনাস করছি। তো এই ৩২,০০০ টাকাটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে। আচ্ছা, এই ব্যালেন্সের অ্যামাউন্টটা কোন দিকে আছে? তাহলে এই ক্রেডিট আর এই ক্রেডিট কি হবে? যোগ হবে। তাহলে আগে মনে মনে আমরা যোগ করে নিব, নট এই ৩২,০০০ ভুল করে তোমাদের বসানো যাবে না এখানে। তাহলে ৪৮,০০০ আর এই ৩২,০০০ যোগ করলে কত আসে? ৮০,০০০ টাকা আমরা যোগ করে নিছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস তোমাদের অনেক ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে এই জাবেদাটা আমরা করছি না, এটা আমরা এখানে একবারে করছি, অনেকে এটা দুইবারে করে। দুইবারে করলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দুইবার করাটা ঝামেলাপূর্ণ, এই জন্য আমি দুইবার করি নাই। এটাকে আমরা দুইবারে কিভাবে করা যায় সেটা দেখো একটু। নগদান হিসাব ধরে নাও ডেবিট ৪৮,০০০ টাকা লিখলাম, আর বিক্রয় হিসাব
ক্রেডিট কত 48,000 টাকা। আবার ওরা করবে যে ওরা দেখাচ্ছে এরকমভাবে, অনেকে যারা দুইবার জাবেদা করে তারা বলে যে আমি তো বিক্রয় করছি, তো বিক্রয় আমি দুইভাবে করছি, এই জন্য দুই ভাবের জাবেদাটা আমি আলাদাভাবে দেখাবো। তারপর চেকের মাধ্যমে বিক্রয় করছে, তাই না? তাহলে ব্যাংক হিসাব ডেবিট কত 32,000 টাকা, আর বিক্রয় হিসাব তো ক্রেডিট হয়, কত হয় 32,000। এখন এই জিনিসটা অনেকেই বলে যে আমরা দুইবার না করে এটা একবারে করব। তখন ওরা কমনভাবে যারা একবারে করে তারা দেখো নগদান হিসাব ডেবিট তো 48,000 লিখছে, আর ব্যাংক হিসাব ডেবিট কত 32,000 লিখছে, আর এই বিক্রয় হিসাব ক্রেডিট কি এখানেও আছে না, আবার এখানেও বিক্রয় হিসাব ক্রেডিট আছে, দুই জায়গায় তো কমন। তখন ওরা বলে যে এই 48,000 আর 32,000 আমরা যোগ করে দিয়ে একবারে 80,000 টাকা লিখবো। এখন আবার এইটা তুমি যদি ভেঙে ভেঙে লেখো তাহলে তোমাদের খতিয়ানের জন্য আবার অনেক সময় ইজি হবে। কিসের জন্য? দেখো তুমি এখানে বিক্রয় হিসাব লিখছো, তাহলে তুমি বিক্রয় হিসাব কত আছে 48,000, তুমি সরাসরি 48,000 অ্যামাউন্টটা বসাই দিলা, তাহলে এই বিক্রয় হিসাবের বিপরীত কি আছে নগদান লিখে দিয়েছো। তারপর তুমি আবার তো এই তারিখে গিয়ে বিক্রয় হিসাব দেখবা, বিক্রয় হিসাব কত আছে 32,000, কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে লিখছো। এই যে টাকাটা লিখছো বিক্রয় হিসাবের বিপরীতে কি লেখা আছে ব্যাংক হিসাব, এই যে ব্যাংক হিসাব লিখছো, তাহলে 48,000 32,000 যোগ করে 80,000, এই জিনিসটা আসছে মেইনলি এভাবে। আর যদি তোমরা বুঝেই যাও তাহলে তখন সরাসরি করলেও হবে। আর যদি মনে করো যে না আমি এখানে সরাসরি করলে ওখানে গিয়ে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, তাহলে তখন তোমাদের এরকমভাবে যখন আসবে তখন তুমি ভেঙে এই জাবেদাটাই এই জানুয়ারির 10 তারিখে দিয়ে এভাবে লিখবে, আবার জানুয়ারির 10 তারিখে দিয়ে এভাবে লিখবে, ঠিক আছে? তাহলে এখন কি জিনিসটা পুরো ক্লিয়ার না? আজকে আরও কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা খতিয়ানের ক্লাসটা দেখে যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো তাদের একদম পুরো কনফিউশন ক্লিয়ার দূর হয়ে গেছে। আমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আমরা খুব কষ্ট করে এই ভিডিওগুলো বানাই। তো আপনাদের সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।